আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ৪৭% বেশি মানুষ মনে করেন নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, 22.৫% ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদকে সম্মান জানিয়ে হ্যাঁ ভোটে রায় দিতে তারেক রহমানের আহ্বান, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় জামাত আমিরের প্রতিশ্রুতি, 12 ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার তাগিদ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, সবগুলো সিনেমা দেখা যাবে চ্যানেল আই-এর পর্দায় এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে উঠে এসেছে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। তাদের দাবি, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে বিএনপির প্রতি জনসমর্থন তত বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৪৭% মানুষ মনে করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এই পদে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্ভাবনা দেখছেন 22.৫% মানুষ। আর মাত্র 2.৭% মানুষ মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জরিপে অংশ নেওয়া 22.৭% মানুষ বলছেন তারা এখনও জানেন না পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। রিজভী নেওয়াজের রিপোর্ট। ৬৪ জেলায় ৫,১৪৭টি পরিবারের ভোটারদের ওপর ১৬ থেকে ২৭ জানুয়ারি তৃতীয় রাউন্ডের জরিপের ফলাফল তুলে ধরে ঢাকায় ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত সারোয়ার বলেন, ৯৩.৩% মানুষ ভোট দিতে যেতে চান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রতি মানুষের সহানুভূতি তৈরি হয়েছে। ফলে জরিপে অংশ নেওয়া মানুষ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনার ভোট দিতে যেতে চান, তো মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবণতাটা অনেক বেশি। জাতীয় সংসদের 13তম নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কার সম্ভাবনা বেশি, এই প্রশ্নের উত্তরে তারেক রহমানের নাম বলেছেন 47% মানুষ। জিজ্ঞেস করেছিলাম যে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, এই বিষয়ে জনমত কি। তো 47.6% মনে করছেন যে তারেক রহমান হতে পারেন আগামী সংসদের প্রধানমন্ত্রী। 22.5% মনে করছেন শফিকুর রহমান হতে পারেন আগামী সংসদের প্রধানমন্ত্রী। 2.7% মনে করছেন নাহিদ ইসলাম হতে পারেন আগামী সংসদের প্রধানমন্ত্রী। 5% মনে করছেন যে তারা এদের কেউই হবেন না, এবং 22.2% বলেছেন এই মুহূর্তে বলা সম্ভব নয়। গণভোটের বিষয়ে পিপলস ইলেকশন পালস সার্ভে জরিপে অংশ নেওয়া ভোটারদের প্রায় 60% হ্যাঁ ভোট দেবেন বলে জানিয়েছেন। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। শুক্রবার ফেনীসহ 4 জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে সবার প্রথম ভোট হবে গণভোটে হ্যাঁ এর পক্ষে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। শুক্রবার ফেনীসহ 4 জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা শুরুর আগেই ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায়। ফেনীর 3টি আসনে দাঁড়িপাল্লা ও জোটের প্রার্থীদের প্রতীক তুলে দেন জামাতে ইসলামীর আমির। এরপর যোগ দেন নোয়াখালী জেলা স্কুল মাঠের জনসভায়। ইনশাআল্লাহ হবে, তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাই রোড কমাইয়া বিমানটাকে বাছাই করা। এই শর্ত যদি পূরণ হয় ইনশাআল্লাহ হবে।
তবে আমি বিশ্বাস করি ইপিজেডকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু দেশি নয় বিদেশিরাও এখানে ইনশাআল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবে চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করে। পরে লক্ষ্মীপুরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। লক্ষ্মীপুরের জনসভা শেষে জামায়াতের আমির যোগ দেন কুমিল্লা লাকসাম উপজেলার জনসভায়। এখন পর্যন্ত জামায়াতের আমির ঢাকার বাইরে যেসব জনসভায় যোগ দিয়েছেন সবচেয়ে বেশি জনসভা করা হচ্ছে এই কুমিল্লা উপজেলায়। এখানে 11টি আসনের মধ্যে 5টি জনসভা করছেন জামায়াতের আমির। স্থানীয় নেতারা বলছেন এই 11টি আসনে তারা কেন্দ্রীয় নেতাদেরকে উপহার হিসেবে দিতে চান। লাকসামের লাখো জনতার ঢলের পর জামায়াতের আমির অংশ নেন কুমিল্লা শহরের জনসভায়। কুমিল্লা শহরের টাউন হল জনসভায়ও জামায়াতে ইসলামীর আমিরকে স্বাগত জানায় লাখো জনতা। সরকারে গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের সরকারি খরচে পড়ালেখার ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী বলে জানান দলের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, কুমিল্লা। গরিব ও মধ্যবিত্তের উপর করের বোঝা কমিয়ে কর ফাঁকি বন্ধ করে কর জিডিপি 12% উন্নীত, শিক্ষা স্বাস্থ্যে বিনিয়োগ, ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর একটি হোটেলে 36 দফা তারুণ্য ও মর্যাদার ইশতেহার প্রকাশ করে দলটি। দলের আহ্বায়ক জানান এই ইশতেহার বাস্তবায়ন করা গেলে দেশে ফ্যাসিবাদী প্রথা বিলোপ হবে। মাসুর শাকিলের রিপোর্ট। নতুন রাজনৈতিক দল ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক এনসিপি 36 দফার ইশতেহার ঘোষণা অনুষ্ঠান। উচ্চ পর্যায় পর্যন্ত নারীর ক্ষমতায়ন গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইশতেহারে। এর বাইরেও রয়েছে সহনশীলতার বার্তা, যেখানে পরমত সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতা এবং নারী বান্ধব সমাজ গড়ার প্রতি জোর দিয়েছে দলটি। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যেই লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনও সেই দাবিতেই আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত কমিশনের মাধ্যমে। সেখানেও আমরা আমাদের পরিপূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। ফলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা, সেটা আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি। এটা একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি, কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জনও হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে। এছাড়াও এনসিপির ইশতেহারে গুরুত্ব পেয়েছে সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব, নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু ঝুঁকি মোকাবেলার মতো বিষয়ও। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা থাকলে ভোটের দিনের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মতে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের উচিত রাজনৈতিক দলগুলোকে শক্ত বার্তা দেয়া, রাজনৈতিক দলগুলোকে যে কোনো উপায়ে ভোটে জয়ী হওয়ার মানসিকতা পরিবর্তন করতে বলেছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘাতে জড়াচ্ছেন বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থীদের সমর্থকরা। শেরপুরের ঝিনাইগাতীতে বুধবার জামাত ও বিএনপির নেতাকর্মীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামাতের এক নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা 55টি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে গেল অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 494 জন।
পরিস্থিতির উন্নতির জন্য নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের দুর্বলতার পরিচয় দেয়, যে দুর্বলতার পরিচয়টা তারা শেরপুরে দিয়েছে, তাহলে তো মানে খুবই আতঙ্কের বিষয় সকলের জন্য যে নির্বাচনের ডেতে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এই বার্তাটা তো নির্বাচন কমিশন আগে কেন্দ্রে দিবে আর কি, যে আপনাদের এই ঘটনা ঘটছে, আপনার দলীয় কর্মীদেরকে আপনারা শান্ত করুন। নির্বাচন কমিশন নিজেই ভয়ের মধ্যে থাকে, তাহলে তো এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোকেও আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেতার মানসিকতা অবশ্যই থাকবে, সেটা ভোটাররা ভোট দেওয়ার, সেই লক্ষ্যে তারা কাজ করবে যেন আমাকে মানুষ ভোট দেয়। কিন্তু জেতার জন্যে যে আইন ভঙ্গ করা বা যে কোনো পরিস্থিতি সৃষ্টি করা এগুলো ঠিক না। এগুলো করলে নির্বাচন তখন কোনো অবস্থাতে ঠিক করে তুলে আনা সম্ভব হয় না। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করা না গেলে ভোটারদের ভোট কেন্দ্রে আনাও চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনা ঘটলো তারপরে গিয়ে পুলিশ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 28 বিভাগে বিজয়ী 30 চলচ্চিত্রের নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই সবগুলো ছবি দর্শকরা দেখতে পাবেন চ্যানেল আইয়ের পর্দায় এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এর মধ্যে আগামী রোববার খন্দকার সুমন পরিচালিত সাঁতাও, সোমবার রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ, মঙ্গলবার নিয়ামুল মুক্তা পরিচালিত রক্ত জবা এবং বৃহস্পতিবার বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি প্রদর্শিত হবে। পুরস্কার পাওয়া শাকিব খানের ছবি প্রিয়তমা দেখা যাবে আইস্ক্রিনে। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে জমজমাট আয়োজনে যাত্রা শুরু করেছে সবচেয়ে বড় এবং আলোচিত শপিং মল মেরিডিয়ান কোহিনুর সিটি। আধুনিক এই শপিং মল চালু হওয়ায় বন্দর নগরীতে ব্যবসা বাণিজ্যে আরও সমৃদ্ধি ঘটবে বলেছেন বিশিষ্টজনেরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদার রিপোর্ট। চট্টগ্রামবাসীর শপিং ও বিনোদনের অভিজ্ঞতায় নতুন সংযোজন চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রের দামপাড়ায় মেরিডিয়ান হোল্ডিংসের সিগনেচার প্রজেক্ট মেরিডিয়ান কোহিনুর সিটি। সুউচ্চ 24 তলা ভবনের 10 তলা পর্যন্ত প্রায় 3 লাখ বর্গফুটের একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ শপিং মল, যেটি বন্দর নগরী চট্টগ্রামের সর্ববৃহৎ। এর উপরের বাকি 14 তলায় থাকবে আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল। এই ধরনের প্রজেক্ট যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। We feel proud to be associated with this and will continue our support. চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশনে আধুনিক স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার সমন্বয়ে নির্মিত এই পূর্ণাঙ্গ শপিং মলে গ্লোবাল এক্সপেরিয়েন্স দিতে থাকছে সিঙ্গাপুর ভিত্তিক সুপার মার্কেট মোস্তফা মার্ট। চট্টগ্রামে এটা সুন্দর একটা মল হয়েছে, বাট বৃহত্তম শপিং মল ইন চিটাগং। আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, আমরা জানি না কতটুকু আমাদের সাকসেস আসবে। আশা করব এটা আসলে কোহিনুরের মতো একটা বড় কিছু হবে, এটার নাম ছড়িয়ে পড়বে। কোহিনুর সিটি এটা শপিং কমপ্লেক্স উইথ ফুডিং লজিং এর আজকে উদ্বোধন করেছে, সেজন্য আমি মনে করি বাণিজ্যিক রাজধানীর ক্ষেত্রে চট্টগ্রাম আরও এক ধাপ এগিয়ে গেল। বিশেষ করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, আর আমার একটাই বার্তা, কোয়ান্টিটি কোয়ালিটি ঠিক রেখে কম্পিটিটিভ প্রাইসে যেন মানুষ শপিং করতে পারে। আলোচিত এই শপিং মল উদ্বোধনের দিনই ক্রেতা সাধারণের ঢল নামে। আল মুকসিদ, চ্যানেল আই। ভারতে অবস্থানকারী একটি রাজনৈতিক দলের কর্মীরা নানা পন্থায় সীমান্ত পার হয়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে
কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক ও সমন্বিত টহল পরিচালনা করছে বিজিবি। শুক্রবার সকালে রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নির্বাচন উপলক্ষে ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করছে। সীমান্তে আমরা যখন আমাদের দায়িত্ব পালন করি, পাশাপাশি আমাদের অপর প্রান্তে যে বিএসএফ বা ভারতীয় বাহিনী আছে তাদের সাথে আমাদের প্রতিদিনই যোগাযোগ হয়। আমরা সমন্বিত পেট্রোল করি, যোগাযোগ করি, পতাকা বৈঠক করি, কোনো যদি ঘটনা থাকে আমরা সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করি। তো ইতিমধ্যে আমরা সকল পর্যায়ে তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোঅর্ডিনেশন করেছি, সমন্বয় করেছি, যাতে তারাও যাতে নজরদারি রাখে, যাতে আমাদের নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেই দিকে কিন্তু আমাদের বিএসএফ বাহিনীও সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই। পটুয়াখালীতে মতবিনিময় সভায় তিনি বলেন, শতকরা 100% ভোটার ভোট কেন্দ্রে আসার জন্য সহায়ক পরিবেশ তৈরি করবে কমিশন। নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই। আমরা তো চাই শতকরা 100% মানুষ ভোট কেন্দ্রে আসবে এবং আমরা সহায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছি এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র হামলা করলে এর জবাবের কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, হামলা হলে তারা সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও বিমানবাহী রণতরীতে আঘাত হানবেন। তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে থাকা বহু মার্কিন সামরিক সম্পদ তাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সংঘাত এড়িয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কাতার, তুরস্ক এবং ইরানের নেতারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে সংলাপ ও কূটনীতির উপর গুরুত্ব দিচ্ছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে তেহরান। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। আবহমান বাংলার শীতের পিঠাপুলির ঐতিহ্য তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হয় আমাদের পিঠা পার্বণ 2026 উৎসব। প্রথমবারের মতো এই আয়োজন করে বেকিং অ্যান্ড কুকিং এন্টারপ্রেনিয়ার্স অ্যাসোসিয়েশন বিডি সংগঠন। সুলতানা হিমুর রিপোর্ট। নগর জীবনে শীতের আমেজ উদযাপনে চলছে নানাবিধ আয়োজন। তারই ধারাবাহিকতায় আবহমান বাংলার পিঠার ঐতিহ্যকে তুলে ধরতে বেকিং অ্যান্ড কুকিং এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন বিডি আয়োজন করে পিঠা পার্বণ 2026 উৎসব। ধানমন্ডির কাদের কমপ্লেক্স প্রাঙ্গণে এই মেলায় অংশ নেন সংগঠনের 18 জন নারী উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাওয়া গেছে। সকাল থেকে বেশ ভালো লোকজন আসছে। তেল ইউজ করা হয় না, বেক করা হয় যে জিনিসগুলো, সেগুলি আমরা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাঙালি সংস্কৃতিতে পিঠাপুলির গুরুত্ব তুলে ধরতেই এই প্রয়াস বলে জানান আয়োজকরা। অনেক পিঠাই কিন্তু হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়া পিঠাগুলোকে টেনে তোলা এবং গরম গরম পিঠাও যে কোনো প্রোগ্রামে সার্ভ করা যায়, এটাও একটা চিন্তা আমাদের আছে। আর আমাদের উদ্যোক্তারা আরও পরিণত হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। অনুষ্ঠিত হলো ঢাকা লিটল অপেরার প্রথম প্রযোজনা আনারসের ঢাকা সফর নাটকের প্রদর্শনী। সন্ধ্যায় রাজধানীর বেলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এই প্রদর্শনী হয়। আনজির লিটনের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মনামি ইসলাম কনক। সহযোগী নির্দেশনায় ছিলেন মনিরুজ্জামান রিপন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি চেতনা ও দর্শনকে গানে গানে তুলে ধরতে সাংস্কৃতিক সংগঠন রবি রশ্মির উদ্যোগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশেষ রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান গানে গানে রবীন্দ্রনাথ হয়েছে। মুক্ত করো ভয় আপনার মাঝে শক্তি ধরো নিজেরে করজয় এই চিরন্তন বাণীকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হয় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী হ্যাপি মজুমদার, অনিমা গোস্বামী, নীতা চক্রবর্তী, মিথিলা ঘোষ, জয়া গাঙ্গুলি, আব্দুল ওয়াদুদ, মহাদেব ঘোষ সহ অতিথি শিল্পী ও রবি রশ্মির শিল্পীবৃন্দ। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। টানা 5 বার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি ভরিতে সর্বোচ্চ 14,600 টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন এই দাম শুক্রবার সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। ভালো মানের স্বর্ণের দাম কমে 2,71,000 টাকায় নেমে এসেছে। এর আগে গতকাল দাম বেড়ে 2,86,000 টাকায় উঠেছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। দেশের বাজারে নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,71,363 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,59,000 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,22,024 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,82,833 টাকা। রাজধানীর মুগদা হাসপাতালের সামনে থেকে 3 বছরের শিশুকে অপহরণের ঘটনায় মূল অপহরণকারী মোহাম্মদ চান মিয়া সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। 24 ঘন্টার মধ্যে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণ করা হয় শিশুটিকেও। কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, 3 বছরের শিশু অপহরণকাণ্ডের মূল হোতা চান মিয়া একজন রিকশা চালক। গেল 28 জানুয়ারি দুপুরে মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হয় অটোরিকশা চালক। অপহরণকারী মোহাম্মদ চান মিয়াকে র্যাব 3-এর একটি চৌকস দল গ্রেফতার করতে সক্ষম হয়। চান মিয়া এর আগেও বিভিন্ন ধরনের অপরাধ কর্মে লিপ্ত ছিল, যে কারণে তার নামে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা এবং মুগদা থানায় নন এফআইআর নম্বর 200 তারিখ 17 আগস্ট 2022 সালের একটি মাদক মামলা রয়েছে। শেরপুরে থানার সামনের ভাড়া বাসা থেকে মোহাম্মদ শাহিনুল ইসলাম নামে সদর থানার এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এএসআই শাহিনুল ইসলাম স্ত্রী ও 8 বছরের এক সন্তানকে নিয়ে শেরপুর শহরের সদর থানার বিপরীতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাতে থানায় নাইট ডিউটি শেষে বৃহস্পতিবার সকালে তিনি বাসায় ফেরেন। তাকে বাসায় রেখে তার স্ত্রী মাকসুদা পারভিন গ্রামের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু দিনভর মোবাইলে ফোন করেও কোনো সাড়া না পেয়ে রাত 11টার দিকে তার স্ত্রী স্বামীর বাসায় ফেরেন। পরে ঘরের দরজা ভেঙে এএসআই শাহিনুলের মরদেহ নামানো হয়। 11টার দিকে এসে দরজা ধাক্কাধাক্কি করে, কিন্তু তার কোনো সারা শব্দ না পাওয়ায় পরবর্তী জানালার ফাঁক দিয়ে তার শ্যালক দেখতে পাই যে সেই ভাষাতে চলে আসে। পরবর্তী দরজা ভেঙে তার লাশ নিচে নামাই। এই সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যায় তার লাশ দেখতে পাই। তার পরিবারের ভাষ্যের মধ্যে যে সে কিছুটা মানসিক সমস্যা ছিল, বিয়ের পর থেকে এই সমস্যাটা ছিল। আমরা লাশ উদ্ধার করেছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে। শিক্ষা, জনস্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। দেশজুড়ে জনসভা ও উঠান বৈঠক সহ গণসংযোগে অংশ নিচ্ছেন প্রার্থী এবং কর্মী সমর্থকরা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বরিশাল 6 সংসদীয় আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে অংশ নিচ্ছেন। ভোলাতেও দেখা যায় আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে, আবার দেখা যায় বরিশালেও বিভিন্ন জায়গায় হুমকি দুমকি শুরু হয়ে গেছে। একজনকে অপমান অপদস্থ করা মনে হয় যেন একটা এডিশন হয়ে গেছে। এটা আদৌ তো ঠিক না। আচরণবিধি ভঙ্গের বিষয়ে একটা অভিযোগ দায়ের করেছি রিটার্নিং কর্মকর্তা বরাবর। আমরা বলেছি যে এখানে বিভিন্ন জায়গায় উপঢৌকন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া হচ্ছে। চাঁদপুর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ জনসংযোগ করেন। আমার মনে হয় পরিকল্পিতবাসী ধানের শীষে ভোট দেবেন শেষ পর্যন্ত সবাই একত্রিত হয়ে। নির্বাচনী প্রচারণা ও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন
চট্টগ্রাম ৯ আসনে বিএনপি প্রার্থী আলহাজ আবু সুফিয়ান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে গণমিছিল এবং জনসভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ৪ আসনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রিকশা প্রতীকের পক্ষে গণমিছিল হয়। গাইবান্ধা ৩ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী সুরুজ মিয়া নির্বাচনী প্রচারণার কাজে বাধার অভিযোগ করেন। খুলনার ৬ আসনে ৩৮ জন প্রার্থী সকাল থেকেই নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন। খুলনা ৪ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী আজিজুল বাড়ি হেরাল এবং খুলনা ৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পি প্রচারণা করেন। নরসিংদী ১ আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে গণসংযোগ করেছে শহর শ্রমিক দল। নোয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার AMM মাহবুবউদ্দিন খোকন জনসংযোগে অংশ নেন। রংপুরে এক জনসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে দেশে আর দুর্নীতি থাকবে না। সিরাজগঞ্জ ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ এবং সিরাজগঞ্জ ৫ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি নুরুন্নবী ইসলাম গণসংযোগ করেন। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জুলাই সনদকে সম্মান জানিয়ে ১২ই ফেব্রুয়ারি হ্যার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভায় তিনি বলেন, তার দল সরকার গঠন করলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। তিনি আরও বলেন, কৃষিজাত পণ্যের ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেবে তার দল। তরুণ সমাজকে আইটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। জয়দেবের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। রংপুরের বিশাল জনসভায় মানুষের ঢল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ঈদগাহ মাঠ। ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। জনসভা পরিণত হয় জনস্রোতে। রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন জনসভায়। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের পর এবার রংপুরে নির্বাচন প্রচারণায় তারেক রহমান। উত্তরের জনপদে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি তিনি তুলে ধরেছেন দেশ পরিচালনার মহৎ পরিকল্পনা। নেতাকর্মীদের আশা, নির্বাচনের আগে এই সফর প্রার্থীদের প্রচারণায় আরও গতিশীল করবে। জনসভায় যাওয়ার আগে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। এর আগে বগুড়ায় সুফি শাহ সুলতান বলখি রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। রাত ৯টায় রংপুরের সমাবেশে আসেন তারেক রহমান। জনসভা মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই তিনি স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে। এরপর বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, রংপুর সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল, শুধু দরকার সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব। সকল ধরনের মানুষ যারা ভোটার, প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। সতর্ক থাকতে হবে। জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন ১২ তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান বলেন, সরকারে এলে উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের শিল্প কলকারখানা গড়তে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ ১৩ তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। ৫ই আগস্টের অভ্যুত্থানে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। মনুল হাসান, চ্যানেল আই, রংপুর। ছুটির দিনে রাজধানীতে জোরে সোরে চলছে নির্বাচনী প্রচার। লিফলেট বিতরণ সহ গণসংযোগ করছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। জনগণের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতির কথা। মির্জা আব্বাস, নাহিদ ইসলাম, তাসনিম জারা সহ হেভিওয়েট প্রার্থীরা বলেছেন, শুধুমাত্র জনগণের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আগামীর বাংলাদেশ। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র 2 সপ্তাহেরও কম সময় বাকি। সময় যতই গড়াচ্ছে, প্রার্থীদের প্রচারেও বাড়ছে গতি। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ভোট এবং দোয়া চেয়ে জানান নিজের পরিকল্পনার কথা।
অনেকে তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বিদেশ থেকে বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা নয়ের যারা ভোটার আছেন তাদেরকে জানাচ্ছেন যাতে করে ফুটবল মার্কায় ওনারা ভোট দেন, এই নতুন রাজনীতির পক্ষে যাতে রায় দেন। ঢাকা 11 আসনে জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও নির্বাচনী প্রচারে ব্যস্ত। নিজ এলাকা বাড্ডায় গণসংযোগ করেন তিনি। বিকেলে ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ নির্বাচনী প্রচারে বের করেন র্যালি। আমাদের রাজনীতি হলো এলাকার উন্নয়নের রাজনীতি, দেশ জাতির উন্নয়নের রাজনীতি। এই এলাকার সন্ত্রাস দমন করবার জন্য কাজ করছি। এই এলাকার জনগণের যত ভোগান্তি আছে, বেকারত্ব বলেন, রাস্তার দুরবস্থা বলেন, গ্যাস সংকট বলেন, সবকিছু নিরসনের জন্য কাজ করছি। ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস জুমার নামাজ আদায় শেষে গণসংযোগের আগে সাংবাদিকদের জানান, জনগণ তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে 12 ফেব্রুয়ারি। জনগণের সিদ্ধান্ত সকল সময় সঠিক। জনগণের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি এবং আমি আশা করি জনগণ তাদের সিদ্ধান্ত সঠিকভাবে প্রয়োগ করবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কাছে এলাকার নানা সমস্যা সমাধান সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। 30শে জানুয়ারি সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের অন্তর্ধান দিবস। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের এই দিনে নিখোঁজ সহোদর শহীদুল্লাহ কায়সারের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন তিনি। দিবসটির স্মরণে আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জহির রায়হানের স্মরণ অনুষ্ঠান করে সময়ের প্রয়োজনে। স্মৃতিচারণ করেন জহির রায়হানের সহধর্মিণী বিশিষ্ট অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা, সহোদরা শাহিন শাহ বেগম, ছেলে তপু রায়হান সহ পরিবার ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন। অনুষ্ঠানে জহির রায়হানের প্রখ্যাত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড প্রদর্শন হয়। চট্টগ্রামে বিজিএমইএর সাবেক সভাপতি প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের বিজিএমইএ অডিটোরিয়ামে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। সভায় ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি এস.এম. ফজলুল হক, কাজী মনিরুজ্জামান, প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের সহধর্মিণী ফজলাতুন্নেসা, ছেলে মোস্তফা কামরুল, জামাতা শেখ মোহাম্মদ ড্যানিয়েল, তাসিনার কামরুন আনিকা ও অন্যরা। মুন্সিগঞ্জের সিরাজদিখানে কামাল এবং লাইলুন ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সিরাজদিখান উপজেলার কয়রাখোলা লাইলুন ইকরাম স্মৃতি উদ্যান এই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। মেডিকেল ক্যাম্পে ঢাকা ও বিদেশ থেকে আসা 30 জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় প্রায় 1000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিলেন কামাল এবং লাইলুন ইকরাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী কামাল উদ্দিন ইকরাম, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার নাজমুন নাহার, সেক্রেটারি প্রফেসর ডাক্তার গোলাম নবী, কোষাধ্যক্ষ আনি ইকরাম ও অন্যরা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 47% বেশি মানুষ মনে করেন নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, 22.5% ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদকে সম্মান জানিয়ে হ্যাঁ ভোটে রায় দিতে তারেক রহমানের আহ্বান, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় জামাত আমিরের প্রতিশ্রুতি, 12 ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার তাগিদ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এনসিপির 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, সবগুলো সিনেমা দেখা যাবে চ্যানেল আয়ের পর্দায় এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।